সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই TVN24 এর নিয়মিত আয়োজন টিভি অ্যানালিসিসে। আমি আইরিন তহিবুল। যারা টিভি স্ক্রিনের সামনে আছেন এবং একটু পরে যারা আমার সাথে ফেসবুকে যুক্ত হবেন, পরবর্তীতে সময় বুঝে যারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখবেন, তাদের সবাইকে আমি আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। আজকে আমরা আর্থিক বিষয় কিংবা অ্যাকাউন্টিংয়ের সাবজেক্ট কিংবা ট্যাক্স নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু হচ্ছে 2000 চাইল্ড ক্রেডিট ট্যাক্স, বাড়ির মালিকরা কিভাবে সোলার এনার্জির ক্রেডিট পাবেন। তারপর হচ্ছে ট্রেডিশনাল IRA বনাম রথ IRA, কোনটি করলে আপনি ট্যাক্স রিটার্নটা বেশি পেতে পারেন। এছাড়াও আমরা আপনাদের সাথে আলোচনা করব আমাদের ধারাবাহিকতায়। আমরা আমাদের লাস্ট এপিসোডে আলোচনা করেছিলাম W2 নিয়ে। আজকে আমরা কথা বলবো 1099 নিয়ে। এই সকল বিষয় কিংবা অন্য যে কোনো বিষয়ে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, কল করতে পারেন। টিভি স্ক্রিনের উপর যে নাম্বারটি ভেসে উঠেছে 64630798 এই নাম্বারে কল করতে পারেন। যদি ফোনের কাছে না থাকেন কিংবা টিভি স্ক্রিনের কাছে না থাকেন, ফেসবুকে প্রশ্ন রাখতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদের প্রশ্নের জবাব দেব। এই সকল বিষয় নিয়ে আজকে আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের খুবই পছন্দের ডাইনামিক সিপিএ, খুবই এনার্জেটিক সিপিএ জাকির চৌধুরী। ধন্যবাদ আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটু 1099 নিয়ে আলোচনা করে আসবো। আশা করি সাথেই থাকবেন ততক্ষণ। প্রথমে আপনাদের বলতে চাই 1099 কি। 1099 হচ্ছে একজন কর্মী, ফ্রিল্যান্সার কিংবা স্বাধীন ঠিকাদার বা অন্যান্য স্বনিযুক্ত কর্মী, যিনি নির্দিষ্ট কাজ বা অ্যাসেসমেন্টে সম্পূর্ণ করেন। তারা কোনো কোম্পানির কর্মচারী নয়। যেহেতু তারা কর্মচারী হিসেবে বিবেচিত নয়, তাই তাদের মজুরি বা বেতন প্রদান করতে হয় না। এটা খুবই সিম্পল, আপনার বেতন প্রদান করতে হবে না। আপনি কিন্তু স্বইচ্ছায় নিজের আন্ডারে কাজ করবেন। আপনি যদি, আমরা কার্ড দুইটি দেখে নিচ্ছি, আপনি যদি আপনার সুবিধা কিংবা সুযোগ সুবিধা নিয়ে খুব বেশি চিন্তা করতে থাকেন, কারা W2-তে কাজ করতে চান কিংবা কারা 1099-এ কাজ করতে চান। ছবিটিতে খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে এক পাশে আপনি আপনার এমপ্লয়ার পিছনে দাঁড়িয়ে আছেন, তার মানে আপনি কারো আন্ডারে কাজ করছেন, আর অন্য পাশে আপনি খুব রিল্যাক্স হয়ে নিজের মতো করে কাজ করছেন। এই ছবিটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি নিজের কাজে ফ্রিডম কিংবা আপনি অন্যের অধীনে কাজ করছেন। যখন আপনি অন্যের অধীনে কাজ করেন তখন হচ্ছে আপনি W2-র আন্ডারে কাজ করেন। তাহলে আপনি যদি আপনার সুবিধা কিংবা সুযোগ চিন্তা ভাবনা করতে খুব নিরাপদে রাখতে চান কিংবা ভবিষ্যৎ খুব সুনিশ্চিত করতে চান, আপনার সোশ্যাল নিরাপত্তা খুব সুনিশ্চিত করতে চান, তাহলে W2 আপনার প্রথম পছন্দ হতে পারে। যাই হোক, আপনি যদি স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা পছন্দ করেন, তাহলে 1099 আপনার জন্য ভালো পথ হতে পারে। একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান নাকি একজন ফুল টাইম কর্মচারী হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিতে চান, এটির ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে দেখানো উচিত বলে আমরা মনে করি। এখন আমরা দেখে নিব W2 কিংবা 1099-এর মধ্যে কি বেসিক যে পরিবর্তনগুলো আছে কিংবা যে তফাৎটা আছে, সেটি হচ্ছে W2 অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর অর 1099। আমরা কার্ডে দেখে নিচ্ছি যে এমপ্লয়ার ডিসাইড ওয়েন অ্যান্ড হাউ টু ওয়ার্ক অর পারফর্ম। ফ্রিল্যান্সার ডিসাইড করে যে সে কিভাবে কাজ করতে চায় কিংবা কখন কাজ করতে চায়। আপনি এমপ্লয়ারের ম্যাটেরিয়াল ইউজ করেন কিংবা তার দেওয়া টুল কিংবা তার দেওয়া ছকগুলো ইউজ করেন কাজের জন্য যখন আপনি W2-তে কাজ করেন। যখন আপনি 1099-এ কাজ করেন তখন আপনি আপনার নিজের ম্যাটেরিয়ালস কিংবা টুল ইকুইপমেন্টগুলো ইউজ করতে থাকেন। টিপিক্যালি W2 একজন এমপ্লয়ারের আন্ডারে কাজ করে, আর 1099 ওয়ার্কাররা কিংবা যারা ফ্রিল্যান্সার তারা মাল্টিপল ওয়ার্কার কিংবা কোম্পানির আন্ডারেও কাজ করতে পারে। অনগোয়িং রিলেশনশিপ এমপ্লয়ারের সাথে আপনার সবসময় মেনটেন করতে হয়, বিকজ আপনি তার আন্ডারে কাজ করছেন। যেহেতু আপনি 1099-এ কাজ করেন, তার মানে আপনি ফ্রিল্যান্সার, আপনি স্বাধীন, সেজন্য খুব একটা বেশি রিলেশন মেনটেন করার ব্যাপারটা থাকে না। দেখা যায় সবসময় একটা টেম্পোরারি রিলেশনশিপ মেনটেন করা হয়। Employer provides training on how to perform the job and experience or expectation of the job. আপনার এমপ্লয়ার কিন্তু আপনাকে আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য কিংবা আপনি নিজেকে আরও কীভাবে অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন তার জন্য সবসময় একটি অনগোয়িং ট্রেনিং হয়ে থাকে। আর 1099-এর ক্ষেত্রে ট্রেনিংয়ের কোনো প্রয়োজন পড়ে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, আপনি যে কাজে পারদর্শী আপনি সেটা করতে পারেন। বেসিক্যালি দেখা যায় 1099-এ যে কোনো একজন কর্মী কিংবা একজন মানুষ তার নিজে যে কাজে খুব বেশি দক্ষতা আছে সেটি ট্রাই করে।
আপনার এমপ্লয়ার আপনাকে অ্যাসাইন করবে, এমপ্লয়ার অ্যাসাইন দ্য ওয়ার্ক টু বি পারফর্মড। আপনার এমপ্লয়ার আপনাকে অ্যাসাইন করে দিবে আপনাকে কোন কাজটি পারফর্ম করতে হবে। আপনি নিজের ইচ্ছায় অনেক সময় সেটা করতে পারেন না আনলেস আপনি একটা সেই পজিশনে যান। ফ্রিল্যান্সাররা কিন্তু নিজেরাই ডিসাইড করে যে আমি কি করব, কিভাবে পারফর্ম করব, আমি কখন করতে চাই। পেইড স্যালারি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানের মধ্যে আমি যেটা বলবো, পেইড স্যালারি। আপনি কিন্তু একজন এমপ্লয়ার আন্ডার যখন কাজ করেন W2-তে, তখন কিন্তু আপনাকে স্যালারি মান্থলি পে করা হয়, আওয়ারলি ওয়েজেস রেট কিংবা মান্থলি কিংবা ইয়ারলি। বাট আপনি যখন কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন, ফ্রিল্যান্সার হিসেবে 1099-এ কাজ করেন, তখন কিন্তু আপনি নিজেকেই নিজে অনেক সময় পে করেন, কিংবা আপনি W2 হওয়ার পরেও কিন্তু W2-তে কাজ করছেন কিংবা আরেকটি পার্ট টাইম জব 1099-এর আন্ডারেও করতে পারেন। আমরা চলে যাচ্ছি ট্যাক্সের একটা তারতম্য আছে। ট্যাক্সে যে তারতম্যটা আছে W2 আর 1099-এর মধ্যে, সেটা হচ্ছে একজন কর্মী মেডিকেয়ার কিংবা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের 100%-এর জন্য নিজেই দায়ী থাকে এবং সাধারণত ত্রৈমাসিক অর্থ প্রদান করে, যখন W2 কর্মীরা শুধুমাত্র 50% করের জন্য দায়ী এবং তাদের বেতন চেক থেকে স্বয়ংক্রিয়ভাবে সেটা কেটে নেওয়া হয়। এই দু ধরনের কর্মী তাদের ট্যাক্স বন্ধনীর উপর ভিত্তি করে ট্যাক্স পে করে থাকে। চলে যাচ্ছি পরবর্তী কার্ডে, সেটা হচ্ছে নিয়োগকর্তা হিসেবে কখন আপনি W2 নেবেন নাকি 1099 নেবেন। এখানে বলে দিতে চাই, আমি বিগত সময়ে যে তফাৎগুলো বললাম সেটা আমি বলেছি অ্যাজ এন এমপ্লয়ার হিসেবে, অ্যাজ এন এমপ্লয়ি হিসেবে, একজন এমপ্লয়ি হিসেবে আপনি W2-তে কাজ করবেন নাকি 1099-এ কাজ করবেন। বাট আমি যদি এখন এমপ্লয়ার এন্ড থেকে ধরে থাকি যে কখন আপনি একজন 1099 এমপ্লয়ি নেবেন কিংবা একজন W2 এমপ্লয়ি নেবেন। When you choose to W2 employee, you own a retail store and need someone to help out during regular business hours. আপনার যদি কোনো রিটেল স্টেট থাকে, আপনি রেগুলার বিজনেস আওয়ার, আপনার ডেলি ফুল টাইম একজন এমপ্লয়ি দরকার, তাহলে আপনি অবশ্যই একজন W2 এমপ্লয়ি নেবেন। ওয়ার্কার নিডস টু স্টিক অ্যান্ড স্পেশালাইজড ফর প্রসেস টু ওয়ার্ক কমপ্লিট। তাদের অবশ্যই কিছু কাজের উপর দক্ষতা থাকতে হবে, নির্দিষ্ট স্ক্যাজুয়াল মেনে কাজে আসতে হবে, যেহেতু আপনার রিটেল শপ কিংবা কোনো বিজনেস যদি থাকে তাদের সেটা পরিচালনা করতে হবে। ইউ ওয়ান্ট পিপল ওয়ার্কিং উইথ ইউ হু অলসো সার্ভ অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি একটু রিটেল স্টোরে কাউকে হায়ার করেন, সেই এমপ্লয়ি কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করে, তার মানে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সে কাজ করে খুব দক্ষতার সাথে এবং নিজের মনে করে। নাও কেন আপনি 1099 নেবেন, মানে আপনার কখন একজন এমপ্লয়ারের 1099 এমপ্লয়ারের প্রয়োজন হয়। ইউ নিড সামওয়ান উইথ স্পেশালাইজড এক্সপার্টিস লাইক সেটিং আপ ইউর অফিস সার্ভার, মার্কেটিং অন সোশ্যাল মিডিয়া। এবং আপনার বিজনেসটি হয়তো ছোট, কেউ হোম অফিস করতে পারে, কিংবা আপনার একজন ফুল টাইম এমপ্লয়ির দরকার নেই, তাহলে কিন্তু আপনি একজন 1099 এমপ্লয়ি নিয়ে আপনার বিজনেস রান করতে পারবেন। ইউ হ্যাভ অ্যান অ্যাচিভমেন্ট বেড টাস্ক হুইচ ইউ উড লাইক টু হায়ার টপ ট্যালেন্ট ফর। লাইক অনেক সময় থাকে আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ করে থাকি, যদি প্রজেক্ট ওয়াইজ কাজ থাকে, আপনার ফুল টাইম যদি কোনো লং টার্মের জন্য এমপ্লয়ির প্রয়োজন না হয়, তাহলে কিন্তু ঠিক যেই কাজটির জন্য যে দক্ষতার কর্মী আপনার প্রয়োজন, আপনি সেটা শর্ট টাইম পিরিয়ডের জন্য হায়ার করতে পারেন বেসড অন ইউর ওয়েজেস, আপনার কতটুকু দেওয়া প্রয়োজন পড়ে। তাহলে এমপ্লয়ি চুজ করতে পারবে যে আমি আসলে কখন W2 এমপ্লয়ি নিব কিংবা কীভাবে W2 1099 নিতে পারি। এখন ধরে নিচ্ছি আপনি একটি W2 কাজ করেন, আন্ডারে কাজ করেন কোনো একটা প্রতিষ্ঠানে, কিন্তু আপনি কি একই সাথে অন্য কোনো প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সার হয়ে 1099-এ কাজ করতে পারবেন? অবশ্যই পারবেন। সেটি কীভাবে আপনাকে বলে নিচ্ছি। আপনি W2 যেটা ফুল টাইম কাজ করছেন, সেটা আপনাকে W2 তো নর্মাল প্রসেসে ফেডারেল নিয়ম ট্যাক্স অনুযায়ী চলে আসবে। বাট অন্য যে একটি প্রতিষ্ঠানের সাথে আপনি কাজ করতে চাচ্ছেন, তারা আপনাকে 1099 প্রোভাইড করবে, কারণ তাদের সাথে আপনি কন্ট্রাকচুয়াল বেসে কাজ করবেন। যেমন ধরে নিচ্ছি, তাদের সাথে কন্ট্রাকচুয়াল বেটে কাজ করার জন্য আপনি কীভাবে 1099-এর আন্ডারে থাকবেন? নট অন এ পেরোল, আপনি কিন্তু পেরোলে থাকছেন না। পেজ ট্যাক্সেস কোয়ার্টারলি, আপনি কিন্তু যেই এক্সট্রা কাজটি করছেন, আপনার সাইড যে জবটি করছেন, সেটা কিন্তু 1099, তো সেটার ট্যাক্স কিন্তু আপনার আলাদাভাবে যাবে। ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, ফ্রিল্যান্সার আর গিগ ওয়ার্কার, সো এনারা সবাই কিন্তু বেসিক্যালি 1099-এর আন্ডারেই কাজ করে। নট ইউজুয়ালি এলিজেবল ফর আনএমপ্লয়মেন্ট, দ্যাটস ভেরি ট্রু, যেটা অনেকে আই থিঙ্ক ফেস করেছে। এই ব্যাপারে আমি একটু ছোট্ট করে আমাদের সিপিএর কাছ থেকে শুনে নিতে চাই যে নট ইউজুয়ালি এলিজেবল ফর আনএমপ্লয়মেন্ট, যেটা আই থিঙ্ক অনেকেই ফেস করেছে
কোভিড প্যান্ডামিকের সময়? জি ধন্যবাদ আইরিন আপু, আপনি যেভাবে এক্সপ্লেন করছেন আসলে আপনি খুবই ডিটেলস এক্সপ্লেন করছেন হোয়াট ইজ অ্যাকচুয়ালি W2 আর হোয়াট ইজ অ্যাকচুয়ালি 1099। আপনার কোয়েশ্চেনের আমি আনসার দেবো, এর সাথে আমি আরেকটু এক্সট্রা জিনিস এলাবোরেট করব, যেহেতু আই এম লাইক এ ট্যাক্স এক্সপার্ট। আমি আপনার এন্ড থেকে সেই সাজেশন কিংবা ডেপথ নলেজটা নিতে চাই। আই ক্যান এক্স্যাক্টলি টেল ইউ লাইক যারা W2 পান অথবা 1099 পান, আপনারা ট্যাক্স ওয়াইজ কীভাবে আপনারা ফেস করবেন, কোনটা সুবিধা হবে কোনটা বেশি সুবিধা হবে না, সেটা নিয়ে আমি আলোচনা করবো। আচ্ছা, সো এটা বলার আগে ফার্স্ট আপনি আনসার কোয়েশ্চনটা দিয়ে দিই, যেটা আপনি বলছিলেন যে আনএমপ্লয়মেন্ট পেতে কি 1099 কি অসুবিধা হয় কিনা বা কোনো কিছু প্রবলেম কিনা। সো প্রি প্যান্ডামিকের আগে আনএমপ্লয়মেন্ট যে রুল যেটা ছিল যে আপনি 1099 ওয়ার্কার হলে কিন্তু আপনি আনএমপ্লয়মেন্টের জন্য উপযুক্ত ছিলেন না। সো আপনার যদি কোনো প্যান্ডামিকের আগে যদি কেউ 1099 থাকতো আর কারো যদি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করতো, তারা কিন্তু ডেনাই হইতো। এক্স্যাক্টলি। যেহেতু প্যান্ডামিক চলে আসছে, সিচুয়েশনটা এত খারাপ ছিল, তখন আপনার W2 1099 কেউই কাজ করতে পারতেছে না। ওই ক্ষেত্রে সরকার নাইস হয়ে করছে কি না, এভরিওয়ান ইজ এলিজিবল ফর দিস আনএমপ্লয়মেন্ট। সো ডাজেন্ট ম্যাটার কে W2 ছিল, কে আনএমপ্লয়মেন্ট ছিল, কে 1099 পাইছিল না পাইছিল, সবাই কিন্তু আনএমপ্লয়মেন্টের আওতায় ছিল এবং সবাইকে ওরা কিন্তু আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা দিছে। হোপফুলি আই আনসার your question. Exactly. The next আমরা যদি মুভ করি যে আসলে ট্যাক্স ওয়াইজ আসলে W2 অথবা 1099 কোনটা অ্যাডভান্টেজ কোনটা ডিসঅ্যাডভান্টেজ। প্রথমে যদি আমরা বলি যে W2 যারা নিচ্ছেন তারা এই ডকুমেন্টটা আসলে খুবই স্ট্রং, এটা কিন্তু অথেন্টিকেটেড বেশি, কোনো কিছু লোন পাওয়ার ক্ষেত্রে আপনার এটা খুবই কার্যকর হবে। ইন্ডিপেন্ডেন্ট যখন ভেরিফিকেশন আপনার লোন করবে ওইটা কিন্তু ইজিলি হয়ে যাবে। ওরা কিন্তু জেনে ফেলবে যে আপনার একটা ফুল টাইম কাজ আছে এবং ওই জায়গাতে কাজ করতেছেন, কতদিন ধরে করতেছেন, কত সেট স্যালারি আপনি পাচ্ছেন, এটা জেনে যাবে, হুইচ ইজ ওয়ান বেনিফিট। সেকেন্ড যে বেনিফিট হলো যেমন আপনার যারা W2-তে ইনকাম করতেছেন তারা কিন্তু দেখেন তো প্রতি পেচেকে কিন্তু তারা ট্যাক্স পে করতেছেন। মিনিং হলো যেমন আপনি প্রতি উইকে অথবা বাই উইকলে যে পেচেকটা পাচ্ছেন ওইখান থেকে কিন্তু ট্যাক্স দিয়ে দিচ্ছেন অলরেডি। এন্ড অফ দ্য ইয়ারের পরে যখন আপনি ট্যাক্স রিটার্ন করবেন, যদি আপনি বেশি ট্যাক্স আগে পে করে থাকেন ওটা রিফান্ড হিসাবে চলে আসবে। সো দ্যাট মিনস আগে থেকে কিন্তু আপনি একটু একটু করে ট্যাক্স পে করে দিচ্ছেন। আরেকটা অ্যাডভান্টেজ ফর W2 হলো গিয়ে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট। যারা আপনার মনে করেন আপনার এজ হয়ে যাওয়ার পরে যারা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পেতে চান তাদের ক্ষেত্রে কিন্তু ওই W2টা অনেক আপনার অথেন্টিকেটেড হয় এবং অনেক সুবিধা দেয়, এক্স্যাক্টলি, যেটা 1099 একটু কম দেয়। লাস্টলি আপনার W2-র জন্য যেটা বেনিফিট হলো যেমন আপনার নো সেলফ এমপ্লয়েড ট্যাক্স। যদি আপনি 1099-এ কাজ করেন, ইউ আর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, আপনি আপনার নিজের বস। দ্যাট মিনস আপনাকে নিজেকে সেলফ এমপ্লয়েড ট্যাক্স দিতে হবে। এটা হলো গিয়ে আপনার সুবিধা অফ দ্য W2। যারা W2-তে কাজ করতেছেন তারা এই সুবিধা পাবে। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ? যারা W2-তে কাজ করতেছেন এটাতে কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা? ইয়েস। একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যেমন আপনার W2-তে যে ইনকাম থাকবে ওই ইনকামের উপরেই কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। সো অবভিয়াসলি দেয়ার ইজ নো আদার ওয়ে আপনার পার্সোনাল এক্সপেন্স অথবা জব রিলেটেড কোনো এক্সপেন্স এটাতে দেখাতে পারবেন না, যেটাতে দেখানোর কারণে আপনার হয়তো বা টোটাল ইনকাম কমে গেল। এনে যদি W2-তে থাকে তাহলে এটা কিন্তু এই সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন না। সো দ্যাট মিনস বাট আমরা বলছি না 1099-এ কাজ করলে আপনি কোনো সুবিধা পাবেন না, বাট দ্যাট গোনা বি ভেরি ব্যাড ফর ইউর ফিউচার। ইউ ক্যান but the most important thing I feel like আপনাকে proper taxটা pay করতে হবে to get the benefit. You needs to be more clear, transparent to your government. Exactly. যেটা আমি আগেই বলছিলাম যে মনে করেন আপনি W2 is like more strong একটা পেপার, যেটাতে মানে independent verification খুব ইজিলি হয়ে যায়, রাইট? as opposed to এখন যদি আমরা 1099 যারা পাবেন তাদের আসলে অ্যাডভান্টেজ গুলো কি কি, মানে there is some advantage as well for them tax a lot as well. Exactly. So আপনি যখনই আপনি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হবেন, আপনি 1099 এ পাবেন, আপনি ট্রিট করবেন দিস ইজ ইউর বিজনেস। এবং আপনি IRS বলে কিন্তু আপনি যে বিজনেসের থ্রুতে আপনি যে ইনকাম করেন ওই ইনকাম সোর্সের ক্ষেত্রে যে এক্সপেন্সেসগুলো আছে ইউ ক্যান অলওয়েজ ডিডাক্ট দ্যাট এক্সপেন্স। আমি যদি একটা এক্সাম্পল হিসেবে ইউজ করি, আমরা উবার অথবা ট্যাক্সি ড্রাইভার যারা আছেন যারা কাজ করতেছেন তারা কিন্তু 1099 ইনকামটা পাচ্ছেন। বাট কিপ ইন মাইন্ড তারা এই 1099 ইনকামটা করার জন্য তারা গাড়ি চালাতে হচ্ছে, গাড়ি যদি ওন করেন তাহলে মান্থলি পেমেন্ট দেওয়া লাগতেছে, ইন্স্যুরেন্স দেওয়া লাগতেছে, তাদের গ্যাস বিল আছে, তাদের রিপেয়ার মেনটেনেন্স করা লাগতেছে, গাড়িটা খাবার দাবার আছে আপনার কাজের সময়, তারপরে আপনার ট্রেল সিল
লাইসেন্স রিনিউয়াল করা, অ্যালার্টস অফ এক্সপেন্সেস। এই এক্সপেন্সেসগুলো কিন্তু লেজিটিমেট, এই এক্সপেন্সেসগুলো আপনি দেখাতে পারবেন আপনার ট্যাক্স রিটার্নে যদি আপনি 1099-এ কাজ করে থাকেন, হুইচ উইল আপনার লোয়ার, আপনার টোটাল ইনকামটা লোয়ার করবে, এবং টোটাল ইনকামটা লোয়ার করলে কিন্তু আপনি কম ট্যাক্স পে করবেন। এটা হলো 1099-এর বেনিফিট। ডিসঅ্যাডভান্টেজটা কি আসলে, যেটা আমি আগেই বলছিলাম যে এটা W2-র মতো স্ট্রং না। মিনিং হলো যদি আপনি কখনো তুমি একটা বাড়ি কিনতে চান, ওই 1099-এর যে ডকুমেন্টটা আছে ওই ডকুমেন্টটা এত বেশি অথেন্টিকেটেড হবে না যেটা W2। বাট এই ক্ষেত্রে আপনার অপশনটা হলো যে মানে আপনি একটা CPA লেটার অথবা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দিতে হবে ওই 1099 ইনকামের সাথে, সো দ্যাট আপনিও কিন্তু একজন গর্বিত বাড়ির মালিক হতে পারবেন। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো 1099-এর জন্য, যেহেতু 1099 বলছি আপনি সেলফ এমপ্লয়েড, দেন ইন দ্যাট কেস আপনাকে সেলফ এমপ্লয়েড ট্যাক্সটাও পে করতে হবে যদি আপনি 1099 এমপ্লয়ি হন এবং 1099টা নেন। সো দোজ আর দেয়ার আর লাইক আপনার কিছু সুবিধা আছে একটাতে আর কিছু অসুবিধা আছে আরেকটাতে। আপনি চুজ করে দেখবেন আপনার ইন্ডিভিজুয়াল নিডের উপরে কোনটাতে আপনি সুবিধা পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার একটি ছোট্ট যে চেষ্টাটি ছিল কমিউনিটিকে একটু বোঝানো, যারা এখানে আসছেন, যাদের ওয়ার্ক পারমিট আছে, SSN আছে, আপনারা আপনাদের শুরুর কেরিয়ারটা চাইলে খুব সুন্দর করে যদি শুরু করতে চান, তাহলে আই থিঙ্ক W2 থেকে যদি স্টার্ট করেন, দেন ফিউচার আসলে অনেক ব্রাইট। আপনার সোশ্যাল বেনিফিট, আপনার লং রান, ইফ ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য শর্ট রান, লং রানের জন্য খুব ভালো। এবং এটাতে আপনি যে মতামতগুলো দিয়েছেন, চেরি অন টপ, দ্যাটস রিয়েলি গ্রেট। নাও আমরা তাহলে এখন চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। $2000-এর চাইল্ড ট্যাক্স ক্রেডিট। সো চাইল্ড ট্যাক্স ক্রেডিট এটা আসলে কি? এটা হলো কি পার্শিয়ালি রিফান্ডেবল একটা ক্রেডিট সরকার আপনাকে দেবে যদি আপনার ট্যাক্স রিটার্নে বেবি থাকে এবং বেবিটার বয়স যদি আপনার লেস দেন, বেবি অথবা বাচ্চা 17-এর নিচে যদি থাকে। এবং আপনার কীভাবে পাবেন, এটা হবে আপনার ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় একটা ক্রেডিট হিসাবে এটা চলে আসবে। নাও যেহেতু আমি বলছি যে এটা পার্শিয়ালি রিফান্ডেবল, মিনিং হলো আমরা যখন ট্যাক্স রিটার্নের ক্রেডিটগুলো দেখি, ইদার এটা হয় রিফান্ডেবল নতুবা নন রিফান্ডেবল। বাট এটার ক্ষেত্রে একটা ফানি হলো এটা পার্শিয়ালি রিফান্ডেবল, পার্শিয়ালি non-refundable. So out of 2000-এর মধ্যে আপনাকে $1,600 which is refundable, but বাকি $400 এটা শুধুমাত্র যদি কোনো ট্যাক্স লাইবিলিটি থাকে তাহলে ওটা আপনার রিডিউস করবে। মিনিং হলো 1600 নো ম্যাটার হোয়াট আপনার ট্যাক্স লাইবিলিটি থাকুক আর না থাকুক আপনার রিফান্ড হিসেবে আপনার পকেটে আসবে। বাকি 400 যেটা আছে ওটা যদি কোনো ট্যাক্স লাইবিলিটি থাকে ওটাকে রিডিউস করবে, ট্যাক্স লাইবিলিটি না থাকলেও কোনো কিছু করবে না, আপনি কিছু পাবেন না ওটাতে। এক্স্যাক্টলি। আপনি পাবেন। For how many child? সো এইখানে কোনো লিমিটেশন নাই, আপনি 5টা 7টা 2টা 3টা ইচ এন্ড এভরি ইজ অ্যাজ মেনি। ওকে, সো পার চাইল্ডের জন্য তাহলে আপনি $2000-এর চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন। ওই চাইল্ডের বয়সটা থাকতে হবে লেস দেন 17। ওকে, এন্ড দেন আপনার আরো কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আমরা বলবো। আপনার 2023 সালের ট্যাক্সের জন্য যেটা নেক্সট ইয়ারে ফাইল করা হবে, ওই ক্ষেত্রে আপনার ম্যারিড ফাইলিং জয়েন্টলি যদি কেউ থাকে ওদের ক্ষেত্রে আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকামটা হতে হবে লেস দেন $400,000। সো অ্যাডজাস্টেড গ্রস ইনকাম ম্যারিড ফাইলিং জয়েন্টলির জন্য লেস দেন $400,000 হতে হবে। আর যদি অন্য কোনো আপনার স্ট্যাটাস হয়, সিঙ্গল, হেড অফ হাউস হোল্ড হোক, ডাজেন্ট ম্যাটার, তাদের জন্য আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকামটা লেস দেন $200,000 হতে হবে। যদি হয় তাহলে যে 1600 বললাম পুরোপুরি $1600 রিফান্ডেবল আসবে, বাকি $400 এটাকে রিডিউস করবে। হোয়াট ইফ এর থেকে যদি বেশি ইনকাম হয়ে যায় কারো, যেমন 400,000 অথবা 200,000, তখন ওই ক্রেডিটটা রিডিউস করা শুরু করে, যে 1600 থেকে আরো নিচে চলে আসবে। ও, তার মানে আপনার ইনকাম যদি 6 ডিজিটে চলে যায় কিংবা আরো বেশি হয়, যে ম্যারিড ফাইলিং জয়েন্টলির জন্য 400,000 এর উপরে যদি অ্যাডজাস্টেড গ্রস ইনকাম হয়ে যায় কারো, তাহলে ওই ক্রেডিটটা রিডিউস করা শুরু করবে। যদি ম্যারিড ফাইলিং জয়েন্টলি না হয়, যদি অন্য কোনো স্ট্যাটাস হয়, সিঙ্গেল, ম্যারিড ফাইলিং সেপারেটলি, হেড অফ হাউসহোল্ড, তাদের জন্য অ্যাডজাস্টেড গ্রস ইনকাম হলো 200,000। সো 200,000 এর নিচে হলে আপনি ফুল 1600 করে পাচ্ছেন, আর যদি 200,000 এর উপরে হয় তাহলে ওই ক্রেডিটটা রিডিউস করা শুরু হয়ে যায়। So this is হলো কি আপনার ইনকাম পার্টটা। Now there are 7 requirement, like আপনার যে বাচ্চাগুলো যারা এই ক্রেডিটটা পাবে তাদের মধ্যে ফার্স্ট নাম্বার যেটা ছিল যেমন এজ রিকোয়ারমেন্ট, সেটা আমি আগেই বলে দিছি যে এই বাচ্চাগুলো আপনার লেস দেন 17 ইয়ার্স হতে হবে যদি আপনার এই ক্রেডিটটা পেতে চায়। সো এজ হলো লেস দেন 17, ফার্স্ট রিকোয়ারমেন্ট।
সেকেন্ড যে রিকোয়ারমেন্ট সেটা হলো যেমন ইটস কাইন্ড অফ লাইক আপনার একটু কন্ট্রাডিক্ট হয় যখন আমরা বলি চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আপনি দেখবেন এখানে চাইল্ড ছাড়াও কিন্তু অন্যান্য কিছু পার্সন আছে যারাও কিন্তু এই ক্রেডিটটা পায়। ফর অ্যান এক্সাম্পল আপনার যেমন আপনার ব্রাদার, সিস্টার, স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার, সান, ডটার, স্টেপ চাইল্ড, ফস্টার চাইল্ড, ইভেন নিস নিফিউ, তারাও কিন্তু এই ক্রেডিটটা পেতে পারে যদি অল দ্য রিকোয়ারমেন্ট মেট করে। ওকে, ইভেন আন্ডার 17 আন্ডার 17। সো এইটাকে বলা হয় চাইল্ড ট্যাক্স ক্রেডিট, মিনিং হলো যেমন অনলি সান অথবা ডটার পাবে, নট লাইক দ্যাট। ইটস লাইক আন্ডার 17 আন্ডার 17 আপনার ডিপেন্ডেন্ট যারা থাকবে ওই ক্রেডিটটা দেওয়া হবে, বাট এই ক্রেডিটটার নামটা দিছে ওরা চাইল্ড ট্যাক্স ক্রেডিট। Yeah, this is kind of like a funny like little bit wife joint a file করলো, but they don't have a kid, but they have a brother who is under 17. Exactly. So you can include them because তারা আপনার উপর dependent. Exactly. So relationship test ম্যাপ টা করবে এইটা, এজ টেস্ট যে লেস দেন 17 হতে হবে। এই দুইটা টেস্ট আমরা পেলাম। নাম্বার থার্ড টেস্ট যেটা হলো কি ডিপেন্ডেন্ট স্ট্যাটাস, যেমন আপনি অলরেডি মেনশন করে দিয়েছেন তারা কিন্তু ডিপেন্ডেন্ট হতে হবে এই ট্যাক্স রিটার্নে। তারা যদি ডিপেন্ডেন্ট না হয় তাহলে দেয়ার ইজ নো চাইল্ড ট্যাক্স ক্রেডিট, তারা পাবে না। সো নাম্বার থার্ড যে রিকোয়ারমেন্ট ছিল যেমন তারা হলো কি আপনার এই ট্যাক্স রিটার্ন এজ এ ডিপেন্ডেন্ট হিসেবে থাকতে হবে। নাম্বার ফোর্থ যে টেস্টটা সেটা হলো কি রেসিডেন্সি টেস্ট। রেসিডেন্সি হলো যেমন এই যে পার্সন ওনাদেরকে ডিপেন্ডেন্ট হিসেবে দেখাবে তাদের সাথে এই ডিপেন্ডেন্টগুলো অ্যাটলিস্ট মোর দেন হাফ টাইম অফ দ্য ইয়ার থাকতে হবে একসাথে। ওকে, সো এই বাচ্চা কারণ হলো কি যেমন এটা মিন করে যে এক্স্যাক্টলি হি ওয়াজ ডিপেন্ডেন্ট অন ইউ। এক্স্যাক্টলি, সো দ্যাটস হোয়াট ইট ইজ। এটা বলে যে মানে অ্যাটলিস্ট 50% অফ দ্য ইয়ার, like more than 6 months, because তারা ডিপেন্ডেন্ট ছিল, you had expenses for them, এবং তারা এখানে থাকছে, তাদের অন্য কোনো জায়গা ছিল না থাকার, ফর অ্যান এক্সাম্পল সামথিং লাইক দ্যাট। সো এইটা হলো কি আপনার রেসিডেন্সি টেস্ট নাম্বার ফোর্থ। নাম্বার ফিফথ যেটা হলো যেমন ফাইন্যান্সিয়াল সাপোর্ট, রাইট? সো ফাইন্যান্সিয়াল সাপোর্টের ক্ষেত্রে বলে যে মানে আপনি যাকে ডিপেন্ডেন্ট হিসেবে দেখাবেন তার যে খরচ আছে এটা মোর দেন 50% আপনি কভার করেন। কারো যদি $10 খরচ হয় আপনি মোর দেন $5 কিন্তু আপনি কন্ট্রিবিউট করেন। ওর বলে যে পার্সনটাকে আপনি ডিপেন্ডেন্ট দেখাবেন, যে ক্রেডিটার জন্য অ্যাপ্লাই করবেন, ওই পার্সনটা ইটসেলফ, ওই পার্সন নিজে যাতে মোর দেন $5 কন্ট্রিবিউট করার সামর্থ্য না থাকে যদি $10 টোটাল খরচ লাগে। ওকে, সো আপনি মোর দেন 50% সাপোর্ট দিচ্ছেন ওয়ান, এট দ্য সেম টাইম ওই পার্সনটা কিন্তু মোর দেন 50% হিমসেলফ cannot support himself. ওকে, তার মানে তারও যদি একটা জব থাকে পার্ট টাইম কিংবা ফুল টাইম, যদি মোর দেন 50% হয় তাহলে কিন্তু এটার এলিজিবিলিটি চলে যাচ্ছে। সো ফাইন্যান্সিয়াল সাপোর্ট ম্যাট করতেছে না। ওকে, সো এটা খুব মেক শিওর করা খুব ইম্পর্টেন্ট। সো দিস ইজ হলো কি আপনার 5 নম্বর যেটা নাম্বার 6 যেটা টেস্ট হলো সেটা হলো আপনার সিটিজেনশিপ। যাকে আপনি ডিপেন্ডেন্ট দেখাবেন উনি হয় ইদার সিটিজেন অথবা আপনার পার্মানেন্ট রেসিডেন্ট, ইউএস ন্যাশনাল অথবা ইউএস রেসিডেন্ট এলিয়েন হতে হবে, প্লাস ভেরি ইম্পর্টেন্ট থিং ওনার একটা ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে। ওকে, সো দেন সিটিজেনশিপ স্ট্যাটাস যেটা ম্যাট করে। আর নাম্বার 7 লাস্ট বাট নট লিস্ট যেটা আমরা ইনকাম কাইন্ড অফ আমরা অলরেডি এক্সপ্লেন করে ফেলছি যে ম্যারিড ফাইলিং জয়েন্টলি হলে অ্যাডজাস্টেড গ্রস ইনকাম লেস দেন 400,000 হতে হবে। অল আদার স্ট্যাটাস সিঙ্গেল হেড অফ হাউস হোল্ড হোক ডাজেন্ট ম্যাটার, ওই ক্ষেত্রে অ্যাডজাস্টেড গ্রস ইনকাম ক্যান নট বি মোর দেন $200,000 যদি অল দ্য রিকোয়ারমেন্ট যে 7টা টেস্ট আমি বললাম যদি সব টেস্ট ম্যাট করে থাকেন। আর আপনার ডিপেন্ডেন্ট যে চাইল্ড হতে হবে এরকম না, ব্রাদার সিস্টার, আপনার লাইক নিস নেফিউ, হুইভার ইজ ইট, আপনি যাকেই আপনি সাপোর্ট করতেছেন না কেন যদি অল দ্য রিকোয়ারমেন্ট মিট করে ইউ ক্যান, আপনি $2,000 ইজ এ পটেনশিয়াল, এর মধ্যে $1,600 ফর শিওর আপনি রিফান্ডেবল হিসেবে পাবেন, আপনার পকেটে রিফান্ড হিসেবে চলে আসবে। ট্যাক্স সিজন আসছে সামনে, সো আপনারা যদি এভাবে প্ল্যান করেন কিংবা যদি ভুল করে থাকেন তাহলে নেক্সট ট্যাক্স সিজনের জন্য আপনারা কিন্তু এভাবে নিজেদের প্রিপারেশন নিতে পারেন। খুবই চমৎকার কিছু তথ্য, লাইক আমি জানতাম 3 জন চাইল্ডের জন্য কিংবা 4 জন চাইল্ডের জন্য পাওয়া যায়। সো দ্যাট ক্রেডিট হলো গিয়ে আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, সেটা যেটা আমরা লাস্ট প্রোগ্রামে আলাপ করছিলাম 7,430 ম্যাক্সিমাম, ওই ক্ষেত্রে 3 জন চিলড্রেন ইজ দ্য ম্যাক্স। মোর দেন 3 জন হলে কিন্তু অ্যামাউন্ট
অ্যামাউন্টটা কিন্তু সেম থিং, Same. বাট তিনজনের নিচে হলে অ্যামাউন্টটা কিন্তু চলে আসছে অলমোস্ট কম চলে আসে, বাট এখানে আপনি পার চাইল্ডেই পাচ্ছেন, Doesn't matter. ইভেন ইফ ইউ হ্যাভ ডিপেন্ডেন্ট ব্রাদার সিস্টার You get it নেফিউ too. নিসও আছে, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। এক্স্যাক্টলি নিস নিফিউ, হ্যাঁ, যারা হয়তো তাদের কেউ নেই, আপনি তাদের লুক আফটার করছেন এবং আপনি তাদের জন্য এক্সপেন্স করছেন, সো ইউ ক্যান শো দেম যে তারা আসলে আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস আমি এটার সাথে অ্যাড করে ফেলি, ইটস এ ভেরি আপনার স্মল টপিক। হোয়াট ইফ আমরা এজ 17 বলছি, রাইট? সো ব্রাদার যদি মানে মোর দেন 17 অথবা 25 অথবা 30 থেকে জাগে, অল দ্য আদার রিকোয়ারমেন্ট, নট এজ, অল দ্য আদার রিকোয়ারমেন্ট, যেন রিলেশনশিপ, ডিপেন্ডেন্সি, রেসিডেন্সি, অল দ্য আদার রিকোয়ারমেন্ট আছে, উনি কিন্তু আরেকটা ক্রেডিট পাবেন যেটাকে বলে ডিপেন্ডেন্সি ক্রেডিট। এই $2,000 সাথে No. He will not get যদি this 17 এর উপরে কেউ হয়ে যায় তাহলে সে আর চাইল্ডের থাকতেছে না। Okay. বাট হোয়াট ইফ অল আদার রিকোয়ারমেন্ট মিট করে ফেলে, ওই ক্ষেত্রে এজ ডাজন্ট ম্যাটার, 50 হতে পারে, 45 হতে পারে, 35 হতে পারে, আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনার ডিপেন্ডেন্ট, কোনো ইনকাম নাই, যেমন বললাম না ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, অল দোজ থিংস আদার ক্রাইটেরিয়া মেট করে, তখন কিন্তু আপনি $500 কিন্তু ডিপেন্ডেন্সি ক্রেডিট আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেটাকে বলে ডিপেন্ডেন্সি ক্রেডিট $500। ও এটা $500। $500। সো এটাতে কোনো লিমিটেশন নাই, কতজন হতে পারে, ডাজন্ট রিয়েলি ম্যাটার। ওকে, বাট আপনি ম্যাক্সিমামটাই পাচ্ছেন $500, অ্যাট লিস্ট আপনি কিছু পাচ্ছেন। এক্স্যাক্টলি। সো যদি এটা হলো, যদি কারো 17 এর উপরে কেউ চলে যায় আর অল দ্য রিকোয়ারমেন্ট মেট করে, স্টিল আপনি লুজার না, কিন্তু আপনি কিন্তু কিছু বেনিফিট পাচ্ছেন, সেটা হবে ডিপেন্ডেন্সি ক্রেডিট $500। আচ্ছা, এটা কি লাইক প্যারেন্টস এর ক্ষেত্রে অনেকে প্যারেন্টস ডিপেন্ডেন্ট থাকে, Exactly. তাহলে দুজন প্যারেন্টস এর জন্য তারা $500 করে $1,000 করে পাবে। অনেক সময় যে আপনি যেটা বললেন ব্রাদার থাকে যেটা ওভার 21, সো তাহলে তিনজনের জন্য সে পাবে এটা। এক্স্যাক্টলি। ওকে, সেটা যদি মানে এনি ডিপেন্ডেন্ট এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট রিকোয়ারমেন্টটা ম্যাট করে না, then But he automatically he or she is dependent on you. exactly automatically falls under that category, যেটা হলো ডিপেন্ডেন্সি, আর ডিপেন্ডেন্সি ক্রেডিট হলো $500। ধন্যবাদ। So you are not losing anything, getting something, at least getting something. Yeah, of course That's good. পরবর্তী আমাদের যে টপিকটি ছিল সেটা হচ্ছে বাড়ির মালিকরা পাবেন সোলার এনার্জি ক্রেডিট। জি, সো আমরা হোম ওনার, আচ্ছা, হোম ওনাররা যেহেতু সোলার ক্রেডিট পাবেন, এখন হোম ওনার যারা টিভি স্ক্রিনের সামনে আছেন একটু অপেক্ষা করুন, সময় হলো একটু ছোট্ট বিরতি নেওয়ার। নিচ্ছে একটি বিরতি, থাকবেন TVN24 এর সাথে, ফিরছে একটু পরেই। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভি অ্যানালিসিসে। আমি আইরিন তুহিবুল, আমার সাথে আছেন CPA জাকির চৌধুরী। আপনাকে আবার বিরতির পর স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। চলে যাচ্ছি তাহলে সোলার এনার্জি ক্রেডিট নিয়ে ডিসকাশনের জন্য। সো আপনার যারা বাড়ির মালিক আছেন, তারা মালিক হওয়ার পরে আপনারা যারা ট্যাক্স বেনিফিট আছে, সো মেনি এরিয়াজ অফ দ্য ট্যাক্স বেনিফিট আপনাদের জন্য আছে। আমি অন্যান্যগুলা আপনার স্পেসিফাই না করে আজকে টোটালি ফোকাস করব যারা মনে করেন এনার্জি ক্রেডিট, যেমন আপনার সোলার লাগানোর কথা চিন্তা ভাবনা করতেছেন অথবা সোলার লাগাইছেন, তাদের জন্য আসলে কোনো বেনিফিট আছে কিনা, অথবা কোন ধরনের বেনিফিট তারা পেতে পারে, কিভাবে তারা অ্যাপ্লাই করবে, এইটা নিয়ে আসলে ফোকাস করব। আদার দেন লাইক আপনার 1 ফ্যামিলি কিনা ভালো নাকি 2 ফ্যামিলি কিনা ভালো, দোজ আর লাইক মেবি অন্য কোনো একটা প্রোগ্রামে সেটা বলে দেবো অনেক কোনো এক সময়। আজকে শুধু আমরা প্রিসাইসলি বলবো, ফোকাস করব সোলার এনার্জির উপর। এক্স্যাক্টলি, রাইট। সো সোলার এই ক্রেডিটটা মনে করেন আপনার যেমন প্রেসিডেন্ট জো বাইডেন ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের আওতায় এনে উনি যে টাইমটা এক্সটেন্ডেড করে ফেলছেন কিন্তু 2034 সাল পর্যন্ত। সো 2034 সাল পর্যন্ত কিন্তু আপনার টাইম আছে, যদি আপনি সোলার আপনার বাসাতে লাগান এবং আপনি যদি এলিজিবিলিটি ম্যাট করেন, তাহলে কিন্তু স্টিল ইউ ক্যান ক্লেম ইট। দ্য not so good part of it is like এই ক্রেডিটটা কিন্তু রিফান্ডেবল না, এটা আগেও একটা আনরিফান্ডেবল। এক্স্যাক্টলি। সো এইটা কিন্তু ক্রেডিট আকারে থাকবে, এটা ক্রেডিট আকারে থাকবে, এটা লায়াবিলিটি থাকে। যেমন আপনাকে যদি ট্যাক্স পে করা লাগে এন্ড অফ দ্য ইয়ারে, এই ক্রেডিটটা কিন্তু আপনার ট্যাক্স লায়াবিলিটিটা কমায় দেবে। মিনিং হলো আপনার যে ট্যাক্স যদি $10 দেওয়ার কথা ছিল, ওইটা $10 না দিয়ে যদি ক্রেডিট $2 পান, তাহলে তো ওই ক্ষেত্রে কিন্তু অনলি $8 দেওয়া লাগবে। বাট হোয়াট ইফ যদি আপনার কোনো লাইবিলিটি না থেকে থাকে, লাইবিলিটি যদি 0 থাকে, এই ক্ষেত্রে এই $2 ক্রেডিট কিন্তু আসলে কোনো কিছু করে না, এটা কিন্তু আনইউজ থেকে যায়। সো আপনি এই $2 ক্রেডিট কোনো বেনিফিট পান না, বিকজ আপনার কোনো লাইবিলিটি নাই। বাট গুড থিং ইজ দ্যাট আপনি কিন্তু ক্যারি ওভার করতে পারেন। ফর এক্সাম্পল, দিস ইয়ার আপনার কোনো লাইবিলিটি নাই, নেক্সট ইয়ার কুড চেঞ্জ, আপনার জব আপনি সুইচ করে জব হাই পেইং হতে পারে, অথবা জব 2টা করতে পারেন, অথবা আপনার ট্যাক্স লাইবিলিটিটা বেড়ে যেতে পারে। ওই ক্ষেত্রে কিন্তু এই যে $2000 আনইউজ ছিল, এটা কিন্তু নেক্সট ইয়ারে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপনার।
সো ইট ইজ লাইক আনটিল 2034 পর্যন্ত 2034 সাল পর্যন্ত কিন্তু এটা ইউজ করতে পারেন। নাও দেয়ার আর সাম ক্রাইটেরিয়া যেমন আপনাকে মিট করতে হবে ইন অর্ডার টু ক্লেম দিস। নাম্বার ওয়ান, যেটা এখন 2022 থেকে 2032 সাল পর্যন্ত, 2022 থেকে 2032 সাল পর্যন্ত 30% অফ দ্য কস্ট, কারো যদি $100 কস্ট হয় এই সোলারটা ইনস্টল করতে, তারা কিন্তু প্রতি বছরে ম্যাক্সিমাম $30 ক্রেডিট কিন্তু ইউজ করতে পারে আনটিল 2032 সাল পর্যন্ত। 2033 সালে এই 30% থেকে কমে হয়ে যাবে 26%। 2033 সালে 26% পর্যন্ত ইউজ করতে পারবে, আর 2034 সালে 22% পর্যন্ত ইউজ করতে হবে। 2034 সালের পরবর্তীতে কী হবে, অ্যাজ অফ নাও উই ডোন্ট নো, মেবি লাইক জিরো হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো ক্রেডিট আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ওই ক্ষেত্রে। নাও আপনি কোন ধরনের সোলারের জন্য আসলে আপনি এই ক্রেডিটটা অ্যাপ্লাই করতে পারেন, হতে পারে সোলার ইলেকট্রিক, হতে পারে সোলার ওয়াটার হিটার, হতে পারে স্মল উইন্ড এনার্জি, হতে পারে বায়োমাস ফুয়েল, হতে পারে ফুয়েল সেল প্রজেক্ট এক্সেট্রা। নাও আপনার যে এই হাউসটাকে প্রাইমারি হাউস থাকতে হবে এরকম কিন্তু রিকোয়ারমেন্ট না, এটা আপনার টেম্পোরারি হতে পারে, কন্ডোমিনিয়াম হতে পারে, ইভেন তারা বলে যেমন আপনি হাউস বোট, মোবাইল হোম, তারাও কিন্তু মনে করেন এই ধরনের কোনো কিছুতে যদি আপনি এই সোলার জিনিসগুলো ইউজ করে থাকেন, ওইটারও কিন্তু আপনি ক্রেডিট অ্যাপ্লাই করতে পারেন। নাও দ্য রিকোয়ারমেন্ট, রাইট, সো আপনার কোয়ালিফিকেশন আসলে দ্য প্রজেক্ট হ্যাজ টু বি ইন ইউর ইউএস হোম। মিনিং হলো যেমন আপনি ইউএসএর যে কোনো স্টেটে যে কোনো জায়গায়, এটা হাউস হোক কন্ডোমিনিয়াম হোক, এই জায়গাতে আপনি এটা ইউজ করতে হবে অথবা আপনি ইনস্টল করতে হবে। যদি আপনার ফরেন কোথাও কোনো কিছু হয়, এইটার জন্য ফরেন কোনো কান্ট্রিতে যদি কোনো কিছু হয়, তাহলে কিন্তু আপনি এই ক্রেডিটটা অ্যাপ্লাই করতে পারবেন না। আর আগে যেটা বলছিলাম যে এটা যে প্রাইমারি রেসিডেন্সের জন্য হতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট না, ইট কুড বি লাইক আপনার মোবাইল, হোম, হাউস বোট এক্সেট্রা এক্সেট্রা। সেকেন্ড যে রিকোয়ারমেন্ট সেটা হলো যেমন আপনি ইউ হ্যাভ টু ওন দ্য সিস্টেম। মিনিং হলো যেমন আপনি এই সোলারটা আপনার লাগানোর জন্য আপনারা দেখবেন যে বিভিন্ন কোম্পানি আছে, তারা বলে যে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যান, এটা লিজ হিসেবে আপনাকে কোনো ইনস্টলেশন কস্ট দিতে হবে না, বাট এর এগেনস্টে পার মান্থে আপনি আমাদেরকে এজ এ লিজ পেমেন্ট করবেন। ইন দ্যাট কেস অথবা ইন দ্যাট সিনারিও আপনি কিন্তু এটা ওন করেন না, ওন করে যে লিজিং কোম্পানি আছে আপনি কিন্তু এই ক্রেডিটে অ্যাপ্লাই করতে পারবেন না। যদি আপনি নিজের খরচ দিয়ে যদি এটা আপনি ইনস্টল করেন, দেন আপনি ওন করেন এটা, অনলি দেন আপনি এই সোলার এনার্জি ক্রেডিটটা অ্যাপ্লাই করতে পারেন। সো দ্যাট হলো কি আপনার রিকোয়ারমেন্ট নাম্বার 2। রিকোয়ারমেন্ট নাম্বার 3 হলো যেমন আপনার এই সোলারটা আপনি মাস্ট প্লেস করতে হবে ফ্রম 2017 থেকে এখন পর্যন্ত অথবা ইন ফিউচারে। সো দ্যাট মিনস হলো 2017 সালের আগে যদি এটা প্লেস করে থাকেন, আপনি কিন্তু এই ক্রেডিটটার জন্য উল্লেখযোগ্য না এবং ক্রেডিটটা পাবেন না। সো 2017 অথবা এরপর থেকে যারা করবেন তারা কিন্তু এই ক্রেডিট পাবেন। এটা কি ইচ ইয়ার পাবে? ইচ ইয়ার যখনই ওদের লাইবিলিটিটা থাকবে তখনই কিন্তু এটা রিডিউস করতে পারবে, রাইট, আনটিল ইউ ইউজ 100%। 100% ইউজ করার পরে দেয়ার ইজ নাথিং টু ইউজ ইট, আপনি আর কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবেন না। দিস ইজ নট ওয়ান টাইম, দিস ইজ নট আ ওয়ান টাইম আনলেস ইউ ফিনিশ ইট, যেটা ক্যারি ওভার। এই বছর আপনার কোনো লাইবিলিটি নাই, বাট আপনার ক্রেডিট 5000 আছে, আপনি এটা ইউজ করতে পারতেছেন না, ইউ ইউজ দিস ক্রেডিট নেক্সট ইয়ার যদি আপনার নেক্সট ইয়ারে লাইবিলিটি থাকে। তো দ্যাটস ভেরি নাইস, আপনি এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারছেন, ইউ ক্যান ক্যারি ফরওয়ার্ড আনটিল পাচ্ছেন না, বাট আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারছেন। এক্স্যাক্টলি, আনটিল 2034 সাল পর্যন্ত। Yeah, it's been more than 10 years. এক্স্যাক্টলি, 2034 সাল পর্যন্ত কিন্তু এই টাইমটা আছে আপনার এই ক্রেডিটটা ইউজ করার। And this is good for actually environment as well, তাই না? আপনি যদি সোলার এনার্জি ইউজ করেন, we can save electricity, we can save the world. Right. And then আপনার the number 4 হলো যেমন not everything is included, meaning হলো যেমন আপনার installing a solar energy project not every cost cover করে না, কিছু যেমন আছে যেমন ইনস্টলেশন ইনক্লুড করে আপনার এই কস্টের দিকে, বাট যদি ওয়ার্ক ডান সাপোর্ট দ্য সিস্টেম, যদি যে সাপোর্ট দ্য সিস্টেম করতে গেলে যে কস্টটা হবে ওইটা না, বাট অরিজিনালি ইনস্টল করতে এটা হতে পারে লেবার কস্ট, হতে পারে আপনার ম্যাটেরিয়াল কস্ট, এটার সাথে রিলেটেড যে কস্টটা আছে সব কস্ট কিন্তু এইটাতে আপনার অ্যাড করতে পারবেন। যতই বেশি কস্ট হবে আপনার ওইটার উপরেই কিন্তু যেটা 30% বলছিলাম, ওই 30% কিন্তু ক্যালকুলেট হবে টু গেট দ্য ক্রেডিট, বিকজ এটা ইনস্টলেশনের একটা কস্ট আছে, লেবার কস্ট আছে, ট্রান্সপোর্টেশন কস্ট আছে,
ইন্টারেস্ট, এটা ফিটিং, মেইনটেনেন্স, তো সব কস্টগুলো কিন্তু আপনি অ্যাড করতে পাচ্ছেন। Exactly. And you can get the refund. Exactly. Credit for this. So this is the solar credit. আপনারা hopefully যারা বাড়ির মালিক আছেন they will take advantage of it. যদি আপনার ট্যাক্স লায়াবিলিটি থেকে থাকে ডেফিনেটলি এটা আপনার হেল্প করবে আপনার ট্যাক্স রিটার্নে। আমাদের আজকে লাস্ট যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে বিষয় ট্রেডিশনাল IRA বনাম রথ IRA, কোনটি অ্যাকচুয়ালি ট্যাক্স রিটার্নে বেশি? রাইট, সো ব্রিফলি আমি আলোচনা করে ফেলে, যেমন আপনার দের আর টু টাইপস অফ IRA, এবং IRA আসলে জিনিসটা কি, এই IRA যারা আপনার ইনকাম করতেছেন, যারা W2-তে কাজ করতেছেন অথবা 1099-এ, তারা অনেক ওয়েতে আপনার ইনকামটা রিডিউস করার পরে আর কোনো ওয়েতে পাচ্ছেন না। দের ইজ ওয়ান আদার ওয়ে ইজ দ্য IRA। IRA হতে পারে দুই ধরনের, একটা হতে পারে ট্র্যাডিশনাল IRA আর একটা হলো কি আপনার রথ IRA। সো ট্র্যাডিশনাল IRA হলো যেমন আপনি যেমন ফর এক্সাম্পল আপনি এখন $100 রুজি করছেন ফর এন এক্সাম্পল, এন্ড ইউ পে ট্যাক্স $5, আপনার ট্যাক্সে কত $95। দেন $95 পরে যেমন আপনি ট্র্যাডিশনাল IRA যেটা আপনি মানে অ্যামাউন্টটা কন্ট্রিবিউট করবেন, রাইট, তখন মনে করেন আপনি কিন্তু অলরেডি ইউ পে দ্য ট্যাক্স অন ইট অলরেডি, রাইট। সো যেটা আপনার ট্যাক্স পে করার পরে যে অ্যামাউন্টটা আপনি দেবেন সেটা হবে যেমন আপনার রথ IRA। মিনিং হলো আপনি যে $5 যে আপনি কন্ট্রিবিউট করছেন ওইটার কোনো বেনিফিট পাচ্ছেন না, বিকজ ইউ অলরেডি পেড ট্যাক্স অন দ্য $100, নট $95। সো যেটা হলো রথ IRA। রথ IRA মিনস হলো আপনার ট্যাক্স পে করার পরে এই অ্যামাউন্টটা আপনি কন্ট্রিবিউট করছেন। যদি আপনি অলরেডি একবার ট্যাক্স দিয়ে দেন এই অ্যামাউন্টের উপরে, যখন আপনি টাকাটা ব্যাক পাবেন, ডু ইউ হ্যাভ টু পে ট্যাক্স অন ইট? নো, কারণ এটা তখন আপনার ডাবল ট্যাক্সেশন হয়ে যাবে। এটা হলো কি রথ IRA, রাইট। ভার্সাস ট্র্যাডিশনাল IRA যেটা সেটা হবে যেমন আপনার এই $100 আপনি রুজি করছেন, এটা থেকে আপনি $5 IRA-তে কন্ট্রিবিউট করছেন, করার পরে যে অ্যামাউন্টটা থাকবে $95, ওই $95 উপরে আপনি ট্যাক্স দিবেন, নট $100। ওকে, বিকজ আমি অলরেডি একবার ট্যাক্স পে করা হয়ে গেছে $5, যেটা হলো কি রথ IRA। আর ট্র্যাডিশনাল IRA হলো যেমন আপনি অলরেডি আপনি ট্যাক্স দিচ্ছেন না যে অ্যামাউন্ট এখন কন্ট্রিবিউট করতেছেন, মিনিং হলো আপনি অনলি $95 উপর ট্যাক্স দিচ্ছেন, নট $100 উপরে, ওকে, রাইট। সো দ্যাট মিনস হলো এই অ্যামাউন্টটা কিন্তু প্রি ট্যাক্স, এই $5 হলো প্রি ট্যাক্স, আপনি এখন দিচ্ছেন না অ্যামাউন্ট। বাট যখন আপনারা এই অ্যামাউন্টটা ব্যাক পাবেন ট্র্যাডিশনাল IRA থেকে, তখন কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, বিকজ আপনি আগে ট্যাক্সটা পে করেন নাই। আর একটু ক্লিয়ার করে বলি, ট্র্যাডিশনাল IRA-তে আপনি যেটা কন্ট্রিবিউট করবেন সেই অ্যামাউন্টটা হবে যেমন আপনার প্রি ট্যাক্স, এই অ্যামাউন্টের উপরে কিন্তু ট্যাক্স এখন দিবেন না, বাট যখন আপনি অ্যামাউন্টটা উইথড্র করবেন তখন কিন্তু আপনি ট্যাক্স দিবেন ট্র্যাডিশনাল IRA। অ্যাজ অপোজ টু যদি রথ IRA হয়, এখন কিন্তু আপনি অলরেডি ট্যাক্স দেওয়ার পরে কিন্তু আপনি এই অ্যামাউন্টটা কন্ট্রিবিউট করছেন, দ্যাট মিনস হলো গিয়ে আগে এটাকে ট্যাক্স দিয়ে দেন, পরবর্তীতে যখন আপনি উইথড্র করবেন, যেহেতু আগে ট্যাক্স দিয়ে দিচ্ছেন রথ IRA-তে, পরবর্তীতে আর ট্যাক্স দেওয়া লাগবে না। সো ওয়াই ডাজ ইট মানে ম্যাটার? এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে ওয়েল ট্যাক্স তো একবার দেয়াই লাগতেছে, এখন ভার্সাস নাও, right? হয় এখন অথবা 30 years later, what it makes difference? আপনার যারা ভিউয়ার আছে তাদের জন্য কি why is it matter, right? ম্যাটারটা হবে যদি ফর অ্যান এক্সাম্পল রাইট নাও 2023 সালে আপনার ইনকামটা মেবি 100,000 অথবা 200,000, 2050 সালে যখন আপনি রিটায়ার্ড হবেন might not be like that much income, might not be the same. So যখনই আপনার ইনকামটা হাই থাকে তখন আপনার ইনকাম ট্যাক্স রেট হাই থাকে, যখন ইনকাম কম থাকে তখন আপনার ইনকাম ট্যাক্স রেট কম থাকে। দ্যাট মিনস হলো যদি আপনি ট্র্যাডিশনালটা ইউজ করেন, আপনি এখন ট্যাক্স দিচ্ছেন না, আপনি দিবেন তখন ট্যাক্স যখন আপনার রেটটা কম থাকবে। সো ইউ আর পেইং লেস ট্যাক্স অ্যাজ অপোজ টু যদি opposed to যদি রথ IRA হয়, ডাজন্ট ম্যাটার, এখন কিন্তু আপনি হাই রেটে কিন্তু ট্যাক্স পে করতেছেন, পরবর্তীতে ট্যাক্সটা দেবেন না। সো অলওয়েজ বেটার হবে যারা এখন হাই ইনকাম আছে, পরবর্তীতে ইনকাম কমবে, তারা যাতে ট্র্যাডিশনাল IRA-টা ইউজ করে। এটার সাথে একটা জিনিস আমি যোগ করতে চাই, আমার লাস্ট যে এপিসোডটি ছিল W2-র উপরে কিংবা তার আগে তাদের W2-তে যাদের হাই ইনকাম থাকে, সেখানে আমি রথ কনভারসেশনের একটি স্লাইড দেখিয়েছিলাম। আপনারা যদি সেটা দেখে নিতে পারেন তাহলে আরও বেশি ক্লিয়ার হতে পারবেন
যেহেতু এটা একটু ডিফিকাল্ট, অনেকে হয়তো সহজে বুঝতে নাও পারে, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে সেটাই আমি বলে দিলাম। ধন্যবাদ সিপিএ জাকির চৌধুরী স্টুডিওতে আসার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে খুব এডুকেশনাল কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, যেগুলো বেসিক্যালি ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড, যদি সবার সেটা জানা থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার ধন্যবাদ আপনাদেরকে, ইটস অলওয়েজ গুড টু বি হিয়ার। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ সাথে ছিলেন TVN24-এর সাথে, কিংবা ফেসবুকে যারা আমার সাথে ছিলেন, পরবর্তীতে যারা দেখবেন, তাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। TVN24-এর সবসময় চেষ্টা থাকে ভালো নতুন কিছু এডুকেশনাল আপনাদের উপহার দেওয়ার জন্য। এই প্রচেষ্টা ছিল আজকের অনুষ্ঠানে। আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন TVN24-এর সাথে। শুভরাত্রি। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।